ভারতীয় ক্রিকেটের স্পাইডারম্যান তথা ভারতীয় ক্রিকেটের ভিত্তি, ভারতীয় ক্রিকেটের মিডল অর্ডার, ভারতীয় ক্রিকেটের ফানি ম্যান, হ্যাঁ, ঋষভ পান্ত। স্পাইডারম্যান যেমন ফানি হয় এবং তার যখন কাজ আসে তখন কিন্তু সে খুব সিরিয়াস হয়ে যায়, তেমনই হচ্ছে ঋষভ পান্ত যখন ফানি থাকেন তো তখন ফানি থাকেন, আর যখন কাজের ব্যাপারে আসেন, যখন ক্রিকেটে খুব প্রেশার ম্যাচে উনি এসে দাঁড়ান এবং ভালো রান করেন। হ্যাঁ, আর ঋষভ পান্ত এমন একটা ব্যক্তি যে নিজেকে অনেক বড়োভাবে প্রতিষ্ঠা করেছেন এবং নিজেকে কিন্তু খুব কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে এসে এমন এক পর্যায়ে দাঁড় করিয়েছেন তিনি, এবং বিশ্বকাপ জিতিয়েছেন আমাদের সবাইকে উনি। এবং উনি যখন ছোটোবেলায় ক্রিকেট খেলা শিখতে যেতেন, ওনার মার সঙ্গে উনি যেতেন, বাসে করে যেতেন, এবং ওনার বাড়ি ছিল হচ্ছে উত্তরাখণ্ডের, এবং সেখান থেকে তিনি দিল্লিতে আসতেন। দিল্লিতে এসে তারপর তিনি একটা দরগায় থাকতেন এবং ওখানে সারা রাত কাটাতেন, এবং তার বালিশ ছিল হচ্ছে তার কিট ব্যাগ, এবং তার মা পাশে শুয়ে থাকতেন। তারপর তিনি কিন্তু খেলতে যেতেন, তারপরের দিন বাড়ি যেতেন বা তারপরের দিন খেলতে যেতেন উনি। আর উনি তারপর কিন্তু আরসিবিতে, যখন আরসিবির বিরুদ্ধে খেলা হয় যে ব্যাঙ্গালোরের, দিল্লি হয়ে তিনি প্রথম পিক হন এবং এখনও দিল্লির হয়ে খেলছেন, এখন দিল্লির সবাই উনি ক্যাপ্টেন। এবং উনি কিন্তু যখন ওই ব্যাঙ্গালোরে খেলতে যান আরসিবির বিপক্ষে, বিরাট কোহলির বিপক্ষে প্রথম ম্যাচ, ওনার পরিবারের সবাই যান, কিন্তু উনি হঠাৎ করে খবর পান যে ওনার বাবা মারা গেছেন। হ্যাঁ, ম্যাচটা কমপ্লিট করেছিল, আরসিবির বিরুদ্ধে ম্যাচটা কিন্তু কমপ্লিট করে পরে তিনি তার বাবাকে দেখতে আসেন, এবং এই টাইপের মন কিন্তু ওনার, এতটা শক্ত মন কিন্তু ওনার। এবং আমরা যদি ক্রিকেটে অর্থাৎ খেলার মাঠে দেখি, আপনারা দেখতে পারবেন এই সবেমাত্র শেষ হওয়ার টেস্টে, বাংলাদেশের বিপক্ষে টেস্টে উনি বিপরীত দল অর্থাৎ বাংলাদেশের কিন্তু বলছে, এ ভাই তুই ওদিকে না, শান্তকে বলছে যে তুই এদিকে লাগা, এদিকে হচ্ছে ফিল্ডার লাগা, আর লিটন দাসকে বলছে যে মেবি মারুঙ্গা, একটা বল হচ্ছে, ব্যাপারটা হচ্ছে একটা বল লিটন দাস মেরেছিল হচ্ছে ঋষভ পান্তের দিকে, ইচ্ছা করে না, ওটা উইকেটের দিকে মারতে গেছিলো, পায়ে লেগেছিল। তো তখন ঋষভ পান্তকে লিটন দাসকে বলছিল যে এবার কিন্তু আমিও মারবো। তো ইনি একটু ফানি ক্যারেক্টার, এবং যেই সময় ইনি মাঠে থাকেন সেই সময় কিন্তু মাঠকে এনার্জেটিক করে রাখেন, এবং ঠিক বিরাট কোহলি যেভাবে রাখেন, এনার্জি করে সবসময় চাঙ্গা করে রাখেন, সেরকমই কিন্তু। আর প্রেশার সিচুয়েশনের মধ্যে একটু হাসি ঠাট্টা কিন্তু তিনি করে থাকেন। একবার সূর্যকুমার যাদবকে জিজ্ঞাসা করছেন যে দাদা চায়ের সমস্যা লাগবে, একদম প্রেশার সিচুয়েশন তিনি জিজ্ঞাসা করছেন, তো তিনি কিরকম ধরনের ব্যক্তি। এবং তারপর যদি দেখি এই সাকিব, যখন একটা জিনিস দেখবেন, সাকিব আল হাসান কিন্তু এই সবেমাত্র যে খেলাগুলো হচ্ছে তিনি একটা ফিতে মতন দাঁতের মধ্যে কামড়ে তারপরে কিন্তু ব্যাট ধরছেন, এতে নাকি শোনা যায় যে মাথার পজিশন, হেড পজিশন সোজা থাকে এবং আউট হওয়ার কম ভয় থাকে এবং ভালো রান করা যায়। কিন্তু এখানেও টোটকা বলে উল্লেখিত করছে এই দড়িটাকে। হ্যাঁ, যখন সাকিব এসেছেন ব্যাট ধরতে, তখন সাকিবকে জিজ্ঞাসা করছেন যে ভাই তোমার এই টোটকাতে কেমন কি কাজ করছে, তুমি তো টোটকা দিয়ে ব্যাট ধরছো। এবং তিনি কিন্তু আরেকটা কথা আছে, যখন তিনি মেহেদী হাসান মিরাজ যখন এই টেস্টে উনি বল করলেন, তখন কিন্তু তিনি পা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। এবং তিনি যে শুধু ফানি ব্যক্তি তা না, তিনি যখন ম্যাচের দরকার হয় তখন তিনি প্রতিষ্ঠা হয়। আপনারা দেখবেন যে মনে আছে সবার, অস্ট্রেলিয়াতে যখন ওই খেলা হয়েছিল টেস্টের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে, যে উনি কিন্তু একা হাতে কিন্তু হারিয়েছিলেন। হ্যাঁ, একা ব্যাট ধরে কিন্তু জিতিয়েছিলেন, একটা 4 দেখবেন স্টেটে কিন্তু একটা 4 মেরে তারপরে জিতিয়েছিলেন, এবং সবাই ড্রেসিং রুম থেকে দৌড়ে চলে এসেছিলেন মাঠের মধ্যে। আর তারপর যদি আমরা দেখি এই ম্যাচেও কিন্তু অনেকটা প্রেশার সিচুয়েশন একটু হয়েছিল, কিন্তু উনি সামলে নিয়েছিলেন, উনি আর শুভমান গিল। এবং উনি প্রথম ভারতীয় ব্যক্তি যিনি 6তম 100 করেছেন। হ্যাঁ, MS ধোনি, দ্য গ্রেট MS ধোনিকে তিনি কিন্তু তার সমান হয়ে গেছেন, এবং তিনি কিন্তু আরও রান অবশ্যই করবেন, আমরা সবাই জানি, এবং তার কেরিয়ার জন্য অনেক বড় হয়। এবং আপনারা জেনে অবাক হবেন যে তিনি তো 6টা 100 করেছেনই, কিন্তু উনি 6টা বার 100 করার থেকে আরও ব্যর্থ হয়েছে। টোটাল তিনি 12টা 100 করতে পারতেন, কিন্তু উনি নিজের জন্য রান করেননি, নিজের জন্য ভাবেননি, তিনি দেশের জন্য ভেবেছেন। এবং আপনারা দেখবেন একবার ওনার 6টা যদি আমরা রান দেখি, 89, 93, 92, 94, 95 এরকম সামথিং রানে কিন্তু উনি আউট হয়ে গেছেন। তার মানে বোঝা যায় যে উনি নিজের জন্য করেন না, উনি দেশের জন্য করছেন। হ্যাঁ, এবার উনি তারপর যখন ব্যাক করেছেন, আপনারা সবাই জানেন যে 2 বছর আগে কিন্তু একটা ভয়ঙ্করতম অ্যাক্সিডেন্ট কিন্তু তার হয়েছিল, এবং তিনি কিন্তু মানে মরার হাত থেকে আর কি বেঁচে গেছে। এবং সেখান থেকে উনি কেউ ভাবতে পারেনি যে এখান থেকে এই ছেলেটা বা এই মানুষটা কিন্তু বেরিয়ে আসবে। তো হাঁটার ক্রিকেট খেলা তো দূরে থাক, উনি হাঁটতে পারবে কিনা সেটাও জানে না, তো সেখান থেকে কামব্যাক করা, সেখান থেকে 100 করা, 600 দিন পরে টেস্ট ক্রিকেটে নেমে তো সেখান থেকে 100 করা, সত্যি মনে কতটা জোর থাকলে এত কিছু করা যায়। হ্যাঁ, আর তিনি কিন্তু আরও আগের তুলনায় বেশি ফিট দেখা যাচ্ছে এবং আরও বেশি ভালো কিপিং করতে যাচ্ছেন। তো আপনাদের মতে কি ঋষভ পান্তের ব্যাপারে আপনারা কি বলতে চান? আপনারা কি মানে সারাংশটা, ঋষভ পান্তের এই 2-3 বছরে কি টোটাল সারাংশটা এক লাইনে কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, আপনারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, একটা সাবস্ক্রাইব করে দিন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, কারণ এরকম ভিডিও বাংলায় পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলেই পাবেন। আর বন্ধুরা, আজকের জন্য এইটুকুই।
দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।